সিঙ্গালীলার জঙ্গলের ভেতরে গড়ে ওঠা এই গ্রামের নাম গুরদুম। এই পাহাড়ি নির্জন জায়গায় মানুষের জনবসতি খুবই কম। শব্দ বলতে শুধু আছে পাখির ডাক আর বাতাসের। তবে শোনা যায় এই জঙ্গলে নাকি মাঝে মাঝে বন্য জন্তুও দেখা যায়। আর এটা জানার পরেই তখন আমাদের এক্সাইটমেন্টের সাথে সাথে একটু ভয়ও কাজ করে। আমরা একটু জোরে জোরেই হোমস্টের দিকে ফিরে যাচ্ছি, কারণ এখানে একটা পিছন দিক থেকে আও করে একটা শব্দ হলো। এটা মানুষ করলো না কে করলো জানি না। হ্যাঁ, বুঝতে পারলাম না, কিন্তু দুজনই আছি, আর কোনো লোকজনও নেই। ভয়ও লাগছে হঠাৎ করে। গতকাল আমরা পৌঁছেছিলাম এই গুরদুম ভিলেজে আর ছিলাম নিমা শেরপার হোমস্টেতে, যার আতিথেয়তা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। সকালবেলা উঠে গেছি, ঠিক 5:36 ঘুম ভেঙেছে। আর তখন এসে যখন বাইরে গেছিলাম তখন দেখলাম আকাশটা বেশ পরিষ্কার এবং মেঘ ছিল, কিন্তু সেই পরিমাণ মেঘ আমাদেরকে অসুবিধায় ফেলছিল না, কারণ কিছুটা ভিউ দেখা যাচ্ছিল। কিন্তু এখন বাইরে বেরিয়ে ঠিক আধ ঘন্টা পরে যখন আমি ভিউটা দেখছি, তখন কিন্তু সব কিছুই এখন মেঘের ভেতরে, মেঘ আর কুয়াশার মধ্যে পুরো প্রকৃতির যে সৌন্দর্য সেটা লুকিয়ে গেছে। তাই কোনো ভিউ নেই, আশেপাশটা পুরোটাই এরকম। কিছুক্ষণ আগে পর্যন্ত এই পাশেই, আমার জাস্ট এই পাশে, এখান থেকে এই পেছনের পুরো ভিউগুলো কিন্তু দেখা যাচ্ছিল। এই পেছনেই আছে কিছু পাইন গাছ, এবং এখন কিছুই নেই, কিছুই দেখা যাচ্ছে না, কারণ সব কিছুই কিন্তু কুয়াশা আর মেঘে ঢেকে আছে। তো এটাই হচ্ছে একটা বর্তমান পরিস্থিতি, আর এটাই হচ্ছে একটা পাহাড়ের একটা চেঞ্জেস বলা যেতে পারে। 5 মিনিট অন্তর একরকম, আর 5 মিনিট পরেই ঠিক আর এক রকম। কেউ বললে হয়তো বিশ্বাস করবে না যে 5 মিনিট আগেই এখানে এগুলো সব ভিজিবল ছিল, আর 5 মিনিটের মধ্যেই কিছুই নেই। किसी को आना है तो आपके नंबर पे कॉल करना होगा, और नंबर मेरा फोन नंबर 7585880114। আচ্ছা। নিমা শেরপা গুরদুম হোমস্টে। তো সুন্দর একটা লোকেশন, সব থেকে বড় হচ্ছে এখান থেকে ভিউ, দারুণ একটা ভিউ। আসুন, এনজয় করুন, আপনাকে কোথাও বাইরে যেতে হবে না, জাস্ট হোম স্টে থেকে একটু বেরিয়ে আসুন, এই যে লনটা এখানে দাঁড়ান আর এনজয় করুন নেচার। আপনার সামনে নেচার, যেটা আপনাকে অবশ্যই আরও একটা দিন এক্সটেন্ড করতে বাধ্য করবে যে হ্যাঁ এখানেই থাকুন, আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আপনারা শুনেছেন সান্দাকপুতে গেলে আমরা রোডেনড্রনের যে ফুল সেটা দেখতে পাই। এই ফুল কিন্তু আপনাদের এই সময় বিভিন্ন জায়গায় হয়ে থাকবে, ইভেন ধত্রেতেও পাওয়া যায়, কিন্তু আমাদের যেই হোমস্টে তার সেখানেই হয়ে আছে এই রোডেনড্রন ফুল। এই ফুল কিন্তু এই সময়ের একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এই হোমস্টেতে এখানে দুখানা গাছ আমি দেখতে পাচ্ছি যেখানে ফুল হয়ে আছে। যে সিঁড়ি ধরে আমরা এখানে উঠে এসেছিলাম, সেই সিঁড়িগুলো অ্যাকচুয়ালি কতগুলো সিঁড়ি আমরা পেরিয়ে এসেছি, সেই এক্স্যাক্ট সিঁড়ি আজকে আমি বলবো। তো এই হচ্ছে হোমস্টে, যেটা আমরা এসেছিলাম শর্টকাট দিয়ে, কিন্তু মেন যে সিঁড়ি সেখান থেকে আমি কাউন্ট করে বলবো যে কটা সিঁড়ি অ্যাকচুয়ালি আছে। 1 2 3 4 96 97 98 99 100। তো এই পর্যন্ত এসে যে ইউজ মিট ডাস্টবিন আছে উপর থেকে এই পর্যন্ত আমার কাছে 100 সিঁড়ি হলো। এখনো অনেকটা বাকি আছে, তো পুরোটা কাউন্ট করে তারপর জানাচ্ছি। 5 96 97 98 99 100। তো এই পর্যন্ত 100টা, আর ওই উপরের 100টা, মানে 200টা সিঁড়ি হলো। এখনও অনেকটা নিচে যাওয়া বাকি হয়েছে। তো আমি যেটা ভেবেছিলাম যে 300 মতো বা 250-300 তো হবেই, তো এখানে আমি এখনও প্রায় দেখতে পাচ্ছি অনেকটাই নিচে, তো আরও 100 সিঁড়ি ধরে নেওয়াই যায়। তো দেখি পুরো টোটাল কটা পর্যন্ত আসে। আর 100টা এই পর্যন্তই হয়ে গেল, আর 102 3 4 5 6 7 8, আর এইটুকু বাকি আছে। এই যে মেন রোড, গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেখানে, এই পর্যন্তই হচ্ছে সিঁড়ির শেষ। তো আর এই কটা যে সিঁড়ি আছে সেইটুকু গুনলেই কটা সিঁড়ি আছে। হ্যাঁ, 5-10টা সিঁড়ি এদিক ওদিক হতেও পারে, কারণ টানা কাউন্ট করে আসছে। আর উপরে দেখতে পাচ্ছি এতটা নেমে যে পুরোটা ক্লাউডে ঢেকে আছে, ক্লাউড এবং তার সাথে ফগ। আর ওয়েদারটা এখন কিন্তু 6:30 বাজে,
আর ওয়েদারটা পুরোপুরি সন্ধ্যের মতো হয়ে আছে। জাস্ট ভিউটা দেখুন, দারুণ লাগছে। $51 অ্যাপ্রক্স 251, এখন একটু বাকি আছে। 252, 253, 54, 55, 56, 57। তো আমার তো 250 থেকে 257 মানে ওই 250 মতো সিঁড়িটা আছে, এবং এই সিঁড়িগুলো উঠেই তবে আপনাকে যেতে হবে। সিঁড়ি থেকে নেমে এসেছি, পিছন দিকে ভিউটা একটু অন্যরকম। রাস্তাটা পুরোপুরি কুয়াশার মেঘে ঢাকা, তো তার জন্য কিছু দেখা যাচ্ছে না। আমরা সিঁড়ি থেকে নেমে যে মেন রোডটা থেকে কালকে এসেছিলাম সেখানে দাঁড়িয়ে আছি আজকে, কিন্তু আশেপাশটা যে একটু নিচটা দেখবো সেটাও কিছু দেখা গেল না। জাস্ট দেখা গেল একটা ময়ূর ঠিক এই জায়গাটা থেকে পেরোলো, মানে ওই উপরে ঢাল থেকে নেমে এসে ছুটে রাস্তাটা পেরোলো। দুখানা ময়ূর ছিল, মানে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে পেরিয়ে গেল। তো সেটা ক্যামেরাতেও বন্দি করতে পারলাম না, চোখেই দেখলাম। আর এবং তারা এই নিচের দিকে বাঁ সাইডে চলে গেল। আর যেটা শুনেছিলাম যে এখানে বাঘও আছে, বাঘ তো? চিতা, আচ্ছা চিতাবাঘ, ওই আর কি চিতাবাঘ আছে। আর সেগুলো সকালবেলা, খুব সকালবেলা বা রাত্রিবেলা এখানে বেরোয় এবং ড্রাইভাররা প্রায় দেখে থাকে। তো আমাদের সামনে এখনো পর্যন্ত শুধু ময়ূরই এসছে। আর ময়ূরটা পার হওয়া দেখে আমাদের একটু ভয়ও লাগলো, কারণ জানি না ময়ূরের পিছনে হয়তো চিতাবাঘও আছে। তো সেই জন্য আমরা বেশি দূর যাচ্ছি না, কারণ আশেপাশে কেউ নেই, শুধু আমরা দুজনই, রাস্তাতে কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা একটা জায়গা, পুরো নিস্তব্ধ হয়ে আছে। আর কোনো রকম কোনো গাড়ি নেই, কোনো রকম কোনো আওয়াজ নেই। হ্যাঁ, আওয়াজ আছে, পাখির ডাক আর ময়ূরের ডাক। ময়ূরের ডাকও কানে আসছে এবং পাখির ডাক তার সাথে আছে। অনেক পাখি। হ্যাঁ, আর এখানে আমরা যখন আসছিলাম দেখছিলাম বেশ কিছু ফরেনার, তারা পাখির ছবি তুলছে। মানে এখানে পাখিও কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়া যায়। তো পাখির ডাক আপনি পাবেন সকালবেলা, একটু মর্নিং ওয়াকের জন্য এই রাস্তাটা ধরে হাঁটতে পারে। তবে আমি সাজেস্ট করবো বেশি দূর পর্যন্ত না যাওয়া, কারণ জানি না কোথায় কি আছে, এবং যেহেতু পুরোপুরি নিস্তব্ধ। ফরেস্ট তো এটা সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে আমরা হ্যাঁ, আছি। যেহেতু সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে আছে, তো বেশি দূর না যাওয়াই ভালো। একটু বেলা হলে, যদি এখানে আরেকদিন স্টে করতে চান, তাহলে একটু বেলা হলেই বেরোনো ভালো এবং আশেপাশেটা এক্সপ্লোর করতে পারেন। ধোত্রে, যেটা এখানে 14 কিলোমিটার দেখাচ্ছে, ভয়ও লাগছে হঠাৎ করে। তো এই ধোত্রে 14 কিলোমিটার। আমরা থার্ড মানে পরশু দিন যাবো ধোত্রেতে, আর সেখান থেকে আমাদের ব্যাক করা আছে এনজেপির জন্য। আর এই হোমস্টে রাস্তার সামনে চলে এসেছি। এবার যদি কিছু দেখি, কুয়াশার মধ্যে তো ছুটে এলো, দেখতেও তো পারবো না। যখন দেখতে পাবো তখন এইখানে, তার তখন সেটাই হচ্ছে ব্যাপার। খাড়াই ঢাল একেবারে। তো আপাতত চলে এসেছি সিঁড়ির সামনে এখানে। হ্যাঁ, বেঁচে থাকলে আমি ওকে বলছিলাম আমার ছবিগুলো তোল পোর্ট্রেট, আর তখনই মনে আমার সত্যি খুব ভয় লেগে গেছে। যাই হোক, আরো ছবি তোলা যাবে। হ্যাঁ, পাহাড়, এই ফরেস্ট, আর এই আবার সিঁড়ির সামনে চলে এসেছি আমাদের, ওটা সিঁড়িটা। আর বেশি দূর যাবো না, এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো। হঠাৎ একটা আওয়াজ শুনে যখনই আমরা আমাদের হোমস্টের সামনে চলে এসেছি, ঠিক তখনই দেখতে পেলাম একজন মহিলাকে, এবং জানতে পারলাম আমরা যে হোমস্টে আছি সেই নিমা শেরপার দিদি ইনি। আর ইনি যাবেন দার্জিলিংয়ে। প্রতিদিন সকালবেলা এই সময়ে তিনি গাড়ি করে দার্জিলিংয়ে যান। আমাদের কথা শুনে উনি আমাদের লিফট দিলেন, বললেন সামনে একটা মন্দির আছে, সেই পর্যন্ত উনি নিয়ে যাবেন। তো আর দেরি না করে আমরা ঢুকে পড়লাম গাড়ির ভেতরে এবং যেতে লাগলাম মন্দিরের দিকে। थैंक यू, लिफ्ट के लिए थैंक यू। हाँ, थैंक यू। মন্দির এলাকার রাস্তাটা কিন্তু খুব খারাপ, মানে এই আশেপাশে রাস্তাগুলো বেশ খারাপ লাগছে, এবং চারদিকটা আমরা যখন আসছিলাম তখনও রিয়েলাইজ করেছিলাম রাস্তাগুলো খুবই খারাপ। আর মন্দির এই মন্দিরটাই এখানে আছে, যেটা দেখার জন্য। অফবিট যদি কিছু হয়ে থাকে তাহলে হয়তো এগুলোকেই অফবিট বলে, না হলে বাকি যা আছে কোনো কিছু কিন্তু অফবিট নয়। আমরা ডিসেম্বরে শিটংয়ে গেছিলাম, এবং শিটংয়ে গিয়ে যেটা দেখলাম প্রচুর মানুষ, এবং
কমলা লেবু সিজনে তো আরো বেশি মানুষ হয়। তো পুরো জায়গাটা মানুষের লোক পরিপূর্ণ ছিল, প্রচুর মানুষ সেই জায়গাটায় ছিল, এবং এরকম অ্যাটমসফিয়ার কিন্তু আজ পর্যন্ত কোথাও পাইনি। যদি সময় থাকে বা যদি প্ল্যানিংয়ে থাকে এবং যদি রিয়েল অফবিটের মজা নিতে চান, এখানে আসুন, এসে দুদিন থাকুন, পুরো নেচার আর এরকম একটা অ্যাটমসফিয়ার উপভোগ করুন। সকালবেলা আসুন, কিছুটা হাঁটুন, কিছুটা সবার সাথে গল্প করুন, এক কাপ চা খান, ব্যাস, অফবিটের মজা এখানে। এগুলো সবই কিন্তু জঙ্গলের পার্ট। আর এই বড় বড় যে ফার্ন গাছগুলো হয়ে আছে সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি। লেফট সাইডেও জঙ্গল, আর আমার রাইট সাইড সেখানেও কিন্তু জঙ্গল, এবং জঙ্গলের সাথে খাদ রয়েছে, এই খাদগুলো রয়েছে, আর পুরোটাই কিন্তু জঙ্গল, আর পুরোটাই ফগি ওয়েদার হওয়ার জন্য আর একটু অন্যরকম লাগছে। এই সবুজের মধ্যে সাদা, এটাও কিন্তু নেচারের এক সৌন্দর্যের রূপ। সকালবেলা একটা ক্লান্তি থাকে ঘুমের, সারাদিন কালকে পরিশ্রম করে আজকের কালকে রাত্রিবেলা ঘুমানো, এবং সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না মন। আর আপনি যদি এরকম একটা নেচারের কাছে থাকেন বা এরকম যদি একটা পরিবেশের মধ্যে থেকে আপনি হেঁটে যান, তাহলে আপনার মনে হবে ঘুম থেকে ওঠাটা সার্থক হয়েছে। সকালবেলা নামার সময় এই 200-250 সিঁড়ি সহজেই নেমে গেছি, কিন্তু ওঠার সময় প্রচণ্ড কষ্ট। আবার এই 250 সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে, আর একটু পরে লাগেজ নিয়ে আবার নামতে হবে। এবার সময় ছিল গুরুদুম থেকে বিদায় নেওয়া, আর সেই মতো আমরা নিচে নেমে এলাম এবং জানালাম বিদায় নিমা শেরপা। ঠিক সেই সময় মানে প্রায় 8:15 নাগাদ পৌঁছে গেল আমাদের শেয়ার কার, যা আমরা আগে থেকেই রিজার্ভ করে রেখেছিলাম। রিজার্ভ মানে পুরোপুরি রিজার্ভ নয়, রিজার্ভ শুধু 2টো সিট, আমি আর আমার বন্ধু। 300 টাকার বিনিময়ে এই গাড়ি আমাদের পৌঁছে দেবে শ্রীখলাতে, আর আমাদের জন্য রাখা হয়েছিল মিডিল সেকশনের 2টো সিট। প্রতিদিনই এই শেয়ার গাড়ি কিন্তু নির্দিষ্ট সময় যাতায়াত করে, তাই আপনি যদি গুরুদম থেকে কোনো অজানা জায়গায় যেমন এই শ্রীখলায় যেতে চান, তবে কিন্তু আপনি বুক করে নিতে পারেন শেয়ার গাড়ি। আর এই শেয়ার গাড়ি কিন্তু আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে একদম সময় মতো। এখানকার মানুষের তার গন্তব্যে পৌঁছানোর একমাত্র ভরসা কিন্তু এই শেয়ার গাড়ি। ঠিক সময় মতো তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, এবং যখনই শেয়ার গাড়ি আসে, যদি ফাঁকা থাকে তাদের নিয়ে পৌঁছে যায় তাদের ডেস্টিনেশনে। যদিও বা এই গাড়ির সামনে মানেভঞ্জন থেকে রিম্বিক বাজার পর্যন্ত বা রিম্বিক পর্যন্ত যাওয়ার গন্তব্য হলেও আমাদের কিন্তু নিয়ে যাবে রিম্বিক থেকে আরেকটু দূরে, যেটা আমরা যাচ্ছি শ্রীখলা। এই রিম্বিক থেকে আরো প্রায় 15-20 মিনিট গাড়িতে বসলে তবেই আমরা পৌঁছাবো শ্রীখলা। শ্রীখলার কাছাকাছি আসতেই বুঝতে পারলাম আমরা আমাদের ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছি, কারণ বেশিরভাগ মানুষ এইখানে কিন্তু ট্রেকিং এর পরেই আসে। ব্রিজ ক্রস করার সাথে সাথেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা তো অবাক। আরো অবাক হলাম যখন জানতে পারলাম যে হোমস্টেতে আমরা যাচ্ছি সেই রেড প্যান্ডা হোমস্টে এত সুন্দর একটা লোকেশনে আছে। এটা জানার পর আমাদের এক্সাইটমেন্ট আরো বেড়ে গেল। জানি না এরপরে আমরা আরো কি কি দেখতে পাবো এখান থেকে।